দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব। ডিসেম্বরে টিকাদানের হার ছিল একেবারেই কম। স্বাস্থ্য সহকারীদের আন্দোলন ও ভ্যাকসিন সংকটে ব্যাহত হয় কার্যক্রম। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় বইরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। ডাক্তার বলছে মানে ফুসফুসে ইনফেকশন হয়েছে। টিকার সংকটকে আড়াল করার জন্য আন্দোলন, না আন্দোলনের জন্য টিকার সংকট। জ্বালানি তেল নিয়ে কাটেনি গ্রাহক ভোগান্তি, আজও বন্ধ অনেক পাম্প। সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু। তেল তো নাই বললেই চলে, আমাদের আসি লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, আবার বিরক্তি হয়ে ঘুরিয়ে যাওয়া লাগে। আজ 3 দিন যাবত ওই যে গাড়ি দেখেন, ওই যে ওখানে রয়েছে মুরগির খাদ্য লোড নিয়ে বসে আছি, আজ পর্যন্ত তেল পাচ্ছি না। দোকানে বাকি টাকা নিয়ে বাকবিতণ্ডা জেরে হবিগঞ্জে দুই পক্ষের মারামারি। মাদারীপুরে দুই কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। নওগাঁর মহাদেবপুরে হিন্দু পরিবারের তরুণীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। প্রেম ভালোবাসার পর বিয়ে, স্বামীর কাছে আসতে কনেকে সহযোগিতার দাবি অভিযুক্ত পরিবারের। দুপুরে একটা বেলা 3টার দিকে মানুষ জোর করে মহিলা বাইর করে নিয়ে যায়, সন্ত্রাসীর মতন। তোর ভয়ভীতি নাই? যাক যেটি পাচ্ছে মেয়েদের উপরে ওরা হামলা করছে, সবাইকে ধরে মারিছে। রংপুরের গঙ্গাচড়ায় মানবেতর 3 কাটছে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের। সরকারি সহায়তার দিকে তাকিয়ে সবাই। ওই অবস্থায় এখনো আছে। নিম্বাস চেয়ারম্যান তো আমাদের কোনো তদন্ত করেও নেই, দেখেও নেই। ভালপুর কি দি করি বাবা, নিজের দেহাটায় বাঁচপান না পাই, আর টাকা পাইছে না হইলে কি দি ভাল করি। দর্শক আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। দেশে হঠাৎ করেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের প্রায় সবাই শিশু। এখন পর্যন্ত ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে 8 শিশুর মৃত্যুর খবর মিলেছে। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে, প্রস্তুতি চলছে আইসোলেশন ওয়ার্ড চালুরও। দেখা দিয়েছে দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বাড়ছে হামের প্রকোপ? এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হোসেন শাহিদ। বিস্তারিত তারই প্রতিবেদনে। কোনো শরণার্থী শিবির নয়, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। এখানেই চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। আমি কিশোরগঞ্জ কোটিয়া দিক থেকে আসছি। আমার মেয়ের ঠান্ডা, তারপরে এই যে সারা শরীর প্যারায় বইরে গেছে, চিকিৎসা চলতেছে, স্বাভাবিক হবে। পুরো থাকার পরে ছুটিতে দিচ্ছিল, তো বাড়িতে গেছি, বাড়িতে 1 সপ্তাহ পরে আবার আসছি। ডাক্তার বলছে মানে ফুসফুসে ইনফেকশন হয়েছে। গত 12 দিনে হাসপাতালটিতে 108 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। রোগীর তুলনায় স্টাফ আমাদের খুবই কম, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আজকে আমরা ডিউটিতে মাত্র 6 জন সিনিয়র স্টাফ নার্স আছি। তো এতজন পেশেন্টের সেবা দিতে যায়, মানে এখন পর্যন্ত আমি এক সিপিতে পানি খাবো সেটাও খাইতে পারি নাই। নতুন বিল্ডিংয়ের 8 তলায় সেটা আমরা আইসোলেশন করে দেবো। আমরা আজকে আশা করতেছি যে ডাক্তার এবং নার্স এবং অন্যান্য স্টাফদের রোস্টার পেয়ে গেলে হয়তো বা আগামীকালকে কিংবা পরশু আমরা এই 8 তলায় সেটা আমরা কার্যক্রম শুরু করে দেব। রাজশাহীতেও মৃত্যু হয়েছে 3 জনের। ময়মনসিংহ ও রাজশাহীতে হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে আশপাশের বিভিন্ন জেলার মানুষ। দেখা দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে কোনো কারণেই হোক টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটেছে অনেকটা। হতে পারে যে সেই টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটার কারণেই এখন এই আউটব্রেকটা শুরু হয়েছে। চিকিৎসা না নেওয়ার কারণে, এমনকি চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে ক্ষেত্র বিশেষে হামের রোগীগুলা মারাত্মক রকমের কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে হাজির হচ্ছে।
অনুসন্ধানে সামনে আসে ময়মনসিংহ বিভাগের হামের টিকাদানের চিত্র। দেখা যায় গত ডিসেম্বর মাসে 4 জেলায় মাত্র 7 থেকে সর্বোচ্চ 17% শিশু হামের টিকা পেয়েছিল। এবার দেখা যাক অন্যান্য জেলার অবস্থা। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, সিটি কর্পোরেশনের বাইরে 2025 সালের ডিসেম্বর মাসে সারা দেশেই হামের টিকাদানের চিত্র খুবই দুর্বল। প্রশ্ন, কেন টিকাদানে এই বিপর্যয়? গত ডিসেম্বরে আমাদের একটু হামের টিকার ঘাটতি ছিল, এখন তো সেটা নেই। হ্যাঁ, আর 1 মাসের ঘাটতি থাকার জন্য হামের প্রাদুর্ভাব হতে পারে না। 1 মাসের টিকা যদি না দেওয়া হয় সেটা তো 15 মাসে দিতে হবে না, 16 মাসও দিতে পারবে। হ্যাঁ, সেটা তো কভার হয়ে গেছে। আমরা ক্যাম্পেইনের টিকাদানকে সফল করে ফেলবো, দেখবেন যে হামের প্রাদুর্ভাব কমে আসবে। গত ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীরা 6 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন। এই আন্দোলনের ফলে সারা দেশে মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। পাশাপাশি একই সময়ে টিকার সংকটের বিষয়টিও সামনে আসে। স্বাস্থ্যকর্মীরা একটা আন্দোলন করেছিল এবং একই সময়ে আমরা এটাও শুনছি যে ওই সময় পর্যাপ্ত টিকা ছিল না। এখন আমার প্রশ্ন জাগছে যে টিকা ছিল না এবং আন্দোলন, এটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? টিকার সংকটকে আড়াল করার জন্য আন্দোলন, না আন্দোলনের জন্য টিকা সংকট, এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুদের। এতে করে টাইফয়েড, ডায়রিয়া কিংবা অপুষ্টিজনিত রোগের প্রকোপ বাড়ে, এতে মৃত্যুও হয়। এমন পরিস্থিতিতে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আরও সচেতন হতে হবে, কারণ রাষ্ট্রযন্ত্র যখন অসচেতন হয়ে পড়ে তখন অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, আমরা এবার একটু রাজশাহীতে যেতে চাই। সেখানে হামের প্রাদুর্ভাবের খবর জানবো আমার সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তার সঙ্গে কথা বলতে চাই। তারেক, হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে নতুন করে কতজন রোগী ভর্তি হলো এবং যে 4টি ভেন্টিলেটর মেশিন আসার কথা ছিল সেগুলো কি পৌঁছেছে? এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 4টি যে ভেন্টিলেটর মেশিন রয়েছে সেগুলো পৌঁছায়নি, তবে পৌঁছাবে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে তেমনটি জানিয়েছেন। এবং আজকে কিন্তু আমি যতটুকু খোঁজ নিয়েছি যে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 50 জন শিশু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এবং এখানকার যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছে হাসপাতালে, তারা যেমনটি বলছেন যে এই বর্তমানে হাসপাতালের যে উপসর্গ নিয়ে মোট 280 জন কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে 28 জনের শরীরে কিন্তু নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে এবং আক্রান্তদের জন্য আমি যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে নতুনভাবে 30 নম্বরের যে ওয়ার্ডটি রয়েছে, 40 বেডের ওয়ার্ড, সেখানে কিন্তু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এবং যারা চিকিৎসক রয়েছেন তারা যেমনটি বলছেন যে আক্রান্ত শিশুদের প্রায় 65% কিন্তু 6 মাসের নিচে, অর্থাৎ সকলের কিন্তু 6 মাস, 7 মাস, 8 মাস এই বয়সী যারা শিশু রয়েছে তাদের যে হামের শনাক্তের হার সেটি কিন্তু সব থেকে বেশি। এবং এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকালে রাজশাহীর যিনি শিশু বিভাগের যিনি প্রধান রয়েছেন ডক্টর শাহিদা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তারা ব্রিফিং করেছেন। তারা যেমনটি বলছেন যে আইসোলেশন ওয়ার্ডে যে যারা রোগী রয়েছে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং দরকার হলে আরেকটি ওয়ার্ডও কিন্তু করা হতে পারে, তারা তেমনটি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে 4টি ভেন্টিলেটর যে মেশিন আসার কথা সেটি পৌঁছায়নি, তবে অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারে তেমনটি হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। পৌঁছালে সেই খবর আপনার কাছ থেকে জানবো তারেক, অনেক ধন্যবাদ। জ্বালানি তেল নিয়ে কমছে না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। রংপুর বিভাগের বেশিরভাগ ফিলিং স্টেশনেই পাওয়া যাচ্ছে না পেট্রোল ও অকটেন। সংকটে রয়েছে ডিজেলেরও। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা, আবার কোথাও কোথাও তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। পাম্প সংশ্লিষ্টদের দাবি তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে ডিলারদেরও দাবি ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এখন পর্যন্ত পাম্পের কোনো লোকের দেখা সাক্ষাৎ নেই, এই কারণে আবার ফেরত যাচ্ছি। তেল তো নাই বললেই চলে, আমাদের আসি লাইনের দাঁড়িয়ে থাকা লাগে, আবার বিরক্তি হয়ে ঘুরিয়ে যাওয়া লাগে। আজ 3 দিন যাবত যে গাড়ি দেখেন,
ওই যে ওখানে রয়েছে মুরগির খাদ্য লোট নিয়ে বসে আছি, আজ পর্যন্ত তেল পাচ্ছি না। বাগাবাড়ি থেকে আজ 3 দিন ধরে আমাদের তেল দিচ্ছে না, 3 দিন ধরে আমাদের পাম্প বন্ধ হয়ে আছে। 5000 অকটেন চেয়েছিলাম, 9000 ডিজেল পেয়েছি আর 2000 অকটেন পাইছি। আমাদের মুদিখানার দোকানের সঙ্গে বিক্রি করি, এখন পাচ্ছি না, তাই মানুষ এসে টপ নিয়ে এসে কৃষক এসে ফেরত যাচ্ছে। একটু জামালপুর থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী সাগর ফরাজি রয়েছেন সেখানে। সাগর, গতকাল তো তেল সংকটে অনেক পাম্পই বন্ধ ছিল, আজকের কি অবস্থা দেখলেন সরেজমিনে? আজকেও কিন্তু জামালপুরের বেশিরভাগ পাম্পই বন্ধ। আমরা গতকাল দেখেছি 17টি পাম্পের একটি দুটিতে তেল দেওয়ার ঘটনা আমরা দেখেছি। তো আজকেও কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু এই পাম্পটিতে তেল দেওয়া শুরু করেছে। আমরা এখন রয়েছি জামালপুর শহরের জাবেদ ফিলিং স্টেশন। তো এই তেল কিন্তু বেশিক্ষণ যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দুটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে আসলে এই স্বল্প সংকট থেকে কিন্তু বড় সংকটের তৈরি হচ্ছে তেলের আর কি, বিশেষ করে পেট্রোল ও অক্টেনের। কিছুটা ডিজেল থাকলেও সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। মূলত পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে তাদের কাছে যে পরিমাণ তেল আসার কথা আগামী গত মাসগুলোতে যেভাবে আসছে সেভাবে আসছে না। আর পাশাপাশি যে সাধারণ মানুষ যারা হচ্ছে মোটর বাইক চালান বা যাদের নিতান্তই প্রয়োজন, তারা ছাড়াও কিন্তু বাড়তি কারণে কিন্তু অনেকটাই তেল কিন্তু দিতে হচ্ছে। এ কারণে কিন্তু একটু সংকটের সৃষ্টি হয়েছে। আমরা কয়েকজন বাইকারের সাথে কথা বলছিলাম, যে তারা বলছেন যে সেই জায়গা থেকে যে তেলটি এখন প্রয়োজন সেটা কিন্তু তারা চাহিদা অনুযায়ী পাচ্ছে না। একই অবস্থা পাম্পেরও। তো সেই জায়গা থেকে মানুষের সচেতনতা খুব জরুরি বলে মনে করছেন সোয়া। সাগর, আপনার কাছ থেকে জামালপুরের খবরটা জানলাম। আপনার সঙ্গে কথা বলতে বলতে রংপুর থেকে আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নানও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তিনি সেখানকার খবর জানাবেন। মাঝার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু জানতে চাই পাম্পগুলোর কি অবস্থা দেখছেন আজকে, এবং এই যে সংকট সেটা নিয়ে গ্রাহক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে, তাদের দাবিটা কি? দাবি তো সেই আগের মতোই আছে। আমি যে তথ্যটি আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে রংপুর বিভাগে আমাদের কাছে যে তথ্য আছে 3.5 শতাধিক পেট্রোল পাম্প আছে। এই 3.5 শতাধিক পেট্রোল পাম্পের মধ্যে যে 70 ভাগেরও বেশি যে পেট্রোল পাম্পগুলো আছে সেখান থেকে অকটেন এবং পেট্রোল কিন্তু কোনোভাবেই সরবরাহ করা হচ্ছে না, অর্থাৎ সেগুলোতে সংকট বিরাজ করছে। আমরা যে পাম্পটিতে আছি এটি নগরীর একেবারে ভেতরের পাম্প সালেক মোটরস, এবং সেখানে আজকে কিছুক্ষণ আগে থেকে দেয়া শুরু হয়েছে ডিজেল। কিন্তু এখানকার যিনি কর্তৃপক্ষ তিনি যেটি জানিয়েছেন যে হয়তো আগামীকাল এখানে কিছুটা আসতে পারে পেট্রোল, অকটেন পেট্রোল, তখন হয়তো সেটি দেয়া হবে। মূলত যে তথ্যটি হচ্ছে যে পরিমাণ এই মালিক যিনি তিনি বলছিলেন যে 1 লরি অর্থাৎ 9000 লিটার তেল পেট্রোল তিনি বিগত সময়গুলোতে 7 থেকে 8 দিন পর্যন্ত দিয়েছেন। কিন্তু এখন তার 1 লরি যে পেট্রোল যদি তিনি নিয়ে আসেন সেটি কিন্তু 2 দিনে বা 1 দিনেই শেষ হয়ে যাবে, অর্থাৎ চাহিদাটা বেড়েছে 10 গুণ বা 8 গুণেরও বেশি এটি চাহিদা বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে ডিপো থেকে যে সরবরাহ করা হচ্ছে সেটি কিন্তু আর 1 লরি করে সরবরাহ করা হচ্ছে না, অথবা 2000 অথবা 3000 লিটার করে সরবরাহ করা হচ্ছে। আমি তথ্য দিয়ে আপনাকে রংপুর বিভাগে 10 লাখ লিটার ডিজেলের চাহিদা আছে, তার বিপরীতে মাত্র 9.25 লাখ লিটার ডিজেল পাওয়া যাচ্ছে বলে আমরা যতটুকু জেনেছি, এবং 5 লাখ লিটার প্রয়োজন পেট্রোল, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 2.25 লাখ পেট্রোল। এবং আরেকটি তথ্য দিয়ে যে অকটেনের প্রয়োজন হচ্ছে প্রায় 2.25 লাখ, কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 90,000 বা এর কম বেশি। অর্থাৎ সংকট তো পেট্রোল এবং অকটেনে আছে, ডিজেলে খানিকটা কম, কিন্তু যে সরবরাহটুকু পাওয়া যাচ্ছে সেই সরবরাহটুকু কম পাওয়া যাচ্ছে। পাশাপাশি যখন বাইকাররা বা অন্যরা যখন পেট্রোলগুলো নিচ্ছেন তারা কিন্তু অধিক পরিমাণে নিচ্ছেন, অর্থাৎ যার হয়তো 200 টাকার এক সময় নিতেন তিনি এখন 500 টাকা নিচ্ছেন, এবং একটি পাম্প ঘুরে আরেকটি পাম্পে যাচ্ছেন। সে কারণে খুচরা পর্যায়ে কিন্তু এক ধরনের মজুদ তৈরি হয়েছে। এবং সংশ্লিষ্ট যারা বলছেন, আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম, মোর্শেদ হোসেন, তিনি যেটি বলছেন যে এই অবস্থায় শুধু যে পেট্রোল পাম্পগুলোতেই মজুদ রাখা হচ্ছে তা নয়, এর বাইরে কিন্তু যে মজুদ করে তোলা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে, অর্থাৎ যারা বাইকার এবং বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় এই মজুদটি গড়ে তোলা হচ্ছে। বিশেষ করে খুচরা যে সব জায়গায় পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে সেইখানে ব্যাপক পরিমাণে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করা উচিত বলেও জানিয়েছেন তিনি। মাঝার, বেশ পরিষ্কারভাবে আপনি বাস্তব চিত্র তুলে ধরলেন, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 9টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এর আগে সকাল 6টা থেকে লাইনে দাঁড়ান অনেকে। রোববার জেলা প্রশাসনের সভায় জানানো হয় 30 ও 31 মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী 1 এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই 24 ঘন্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
নাটোরে 11,000 লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল অবৈধভাবে মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে সিংড়া উপজেলার শেরকোল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশা ট্রেডার্সে অবৈধভাবে মজুতকৃত 49 ব্যারেল ডিজেল, 5 ব্যারেল অকটেন, 2 ব্যারেল পেট্রোল এবং 2 ব্যারেল লুব্রিকেন্ট পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মজুতকৃত তেল আগামী 7 দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। হবিগঞ্জের লাখাইয়ে দোকানের বাকির টাকা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। দুপুরে উপজেলার মুরিয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, 2 দিন আগে গ্রামের জালাল মিয়ার দোকান থেকে এলাকার রসুম আলী বাকিতে পণ্য কেনেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। দোকানদারের দাবি তার পাওনা 185 টাকা আর রসুম আলীর দাবি মাত্র 30 টাকা দিনে আছে তার। এই নিয়েই দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশও। এদিকে মাদারীপুরে 2 কিশোর গ্যাংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয়েছে 5 জন। পৌর শহরের থানতুলি এলাকায় গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ভোর রাত পর্যন্ত। স্থানীয় জানায়, গত শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে নিয়ে বসাকে কেন্দ্র করে থানতুলি এলাকার আকিব ও পাগদি এলাকার মইন মুছের মধ্যে বাকবিতণ্ডা হয়। উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসাও করে দেন। তবে এর জেরে রোববার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় আকিব ও মইন গ্রুপ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। টিয়ারশেল ছুড়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরে আবারও মারামারিতে জড়ায় তারা। পাগদি এলাকায় অন্তত 15টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। অব্যাহত দখল দূষণে ফেনীতে করুণ দশা। এক সময় প্রবাহমান খালগুলোর। আগে যেখানে মাছ আর পালতোলা নৌকা দেখা যেত, এখন তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চলমান খাল পুনর্খনন কর্মসূচি বাস্তবায়িত হলে খালগুলো ফিরে পাবে আপন ঐতিহ্য। তাই ভোগান্তি নিরসনে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। এক সময়ের প্রবাহমান শতবর্ষী খাল এটি। দখল দূষণে নালায় পরিণত হয়ে ছড়াচ্ছে ময়লা আবর্জনার দুর্গন্ধ। ফেনীর দাগনভূঞা পৌরসভা থেকে নোয়াখালী চৌধুরীহাট পর্যন্ত 13 কিলোমিটার বিস্তৃত দাদনা খাল। এটি বসুরহাট খাল থেকে উৎপত্তি হয়ে মিলিত হয়েছে ছোট ফেনী নদীতে। দখল দূষণে বন্ধ পানি নিষ্কাশনের পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে নর্দমায়। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একটা সময় কিন্তু এই খাল ঐতিহ্যগত খাল ছিল, এখান দিয়ে অনেক নৌকা জাহাজ বাজে অনেক কিছু চলাচল করতো। আশা করি আমরা আগে সেই রূপে ফিরে পাবো। জনসাধারণের জন্য এবং কৃষির জন্য অত্যন্ত উপকারী হবে। এখন আশেপাশের মানুষগুলা যে ময়লা আবর্জনা ফালায়, খালটারে ব্লক করে ফেলাছে। ব্লকের কারণে পানি যায় না, পানি স্টপ করেছে। এই খালটা যখন সংস্কার হয় এটার কারণে এই গত বন্যায় তো আমরা এই পানিতে জলাবদ্ধতায় সবাই ছিল। খাল পুনঃখনন করলে মিষ্টি পানি সংরক্ষণ সহ পরিবেশের পাশাপাশি কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন হবে, আশা স্থানীয় কৃষি কর্মকর্তাদের। এই খালটা যদি আমরা খনন করি তাহলে এই যে জলাবদ্ধতা এবং এই যে দূষণটা হচ্ছে এইটা অনেকটা রিজলভ হয়ে যাবে। রিজলভ হলে এখানে আমাদের মিষ্টি পানি সংরক্ষিত হবে, সেচ কাজে ব্যবহার করতে পারবে এবং এখানে ফসলের একটা অপার সম্ভাবনা তৈরি হবে। জেলার 6টি উপজেলায় 150 শতাধিক খালই মৃতপ্রায়। এসব খাল দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ মন্ত্রী। ইমিডিয়েটলি আমি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করছি, তারা যেন এই খাল এবং নদীগুলোর সীমানা নির্ধারণ করে। সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে তখন যদি কোনোটা দখলে থাকে তাহলে কথা হবে উদ্ধার কাজ। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। খাল খননের এই কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায় তাহলে কৃষি, মৎস্য, পরিবেশের উন্নতি সাধন হবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।
দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় নিহতদের স্মরণ, নিরাপদ সড়ক এবং জেলা বাস মালিক সমিতির সিন্ডিকেটের কারসাজি বন্ধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বাস মালিক সমিতির সিন্ডিকেট ভেঙে উন্নত সার্ভিস চালু, অদক্ষ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ সহ দ্রুত সময়ের মধ্যে দৌলতদিয়া পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বাস ডুবির ঘটনায় নিহত জ্যোৎস্না বেগমের স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। নওগাঁর মহাদেবপুরে হিন্দু পরিবারের এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মুসলিম পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে মেয়ের পরিবার। অভিযুক্তদের দাবি, দীর্ঘ প্রেম ভালোবাসার পর বিয়ে করেছে ছেলে মেয়ে, জোর করে নয়। স্বামীর কাছে আসতে অনেকে সহযোগিতা করেছেন তারা। মেয়ের জন্য কান্নায় বুক ভাসছে মায়ের। অভিযোগ, মেয়েকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পাশের মহল্লার মুসলিম উদ্দিন পরিবারের লোকজন। রোববার বিকেলে হঠাৎই 30 থেকে 50 জন নারী পুরুষ অংশ নেয় এতে। চাপা বান্ধে ধরে খালি বাইর করবো পেলে হয় আমার মেয়ে, আর হারা পাও ধরেছি আমার কাছে, বাবা ভিক্ষা দাও, বাবা বাবা তোমার পাও ধরেছি, বাবা আমার মেয়েকে একদম সারে দাও। ভিতরে দরজা ভাঙে আমার মেয়ে কোথায় এনে চলে গেছে। হাতে হাতে চাকু ছিল, ঘাসা ছিল, লাঠি ছিল, এগুলা নিয়ে এসে আমাদের জোর করে আমার মেয়েকে উঠাই এনে চলে গেছে। আমার মেয়ে কান্নাকানি করা মানে যাবে না, পিছন দিকে আর ইয়াদ করে ঘাট করে তুলছে। মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে বাস মেয়ে ও তার পরিবারের। নওগাঁ সরকারি কলেজে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী সে। জোর করে তুলে নিয়ে যাওয়ায় প্রতিবেশীদের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ। ঘটনার বিচার চান তারা। দিন দুপুরে একটা বেলা 3টার দিকে মানুষ জোর করে মহিলা বাইর করে নিয়ে যায় সন্ত্রাসীর মতন, তার ভয়ভীতি নাই। যাক যেটি পাশে মেয়েদের উপরে ওরা হামলা করছে, সবাইকে ধরে মারিছে। আগুন নাগে দেবো, মারি ফেলে দেবো, একটা ছড়া দাগের ভয় দেখে আমাকে পাড়ি ফেলেছে একেবারে। জানা যায়, মুসলিমের ছেলে জিয়া ও মেয়েটির মধ্যে দীর্ঘদিন আগে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। গোপনে বিয়েও করে তারা। হিন্দু ধর্ম থেকে মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে নিজের নামও পরিবর্তন করে। অভিযুক্ত পরিবারের দাবি, জোর করে নয়, স্বেচ্ছায় স্বামীর বাড়ি ফিরেছে মেয়েটি। ঘটনা কালকা ওই ছেলে বিয়ে করেছে, কালকা লিয়ে আছে, এই পর্যন্ত লিয়ে এখন চলছি কোথায় গেছে এখন খোঁজ খবর নাই। বাড়িতে নাই? না, বাড়িতে নেই। ওরা বলতেছে আপনারা নাকি হাঙ্গামা চালাইছেন। না, কোনো গেঞ্জাম নাই। মুসলমান হওয়ার দেখেন, মুসলিম হয়েছে? হ্যাঁ মুসলিম হয়ে গেছে। বিয়ে করছে? হ্যাঁ বিয়ে করছে। এই যে তবে পুলিশ বলছে, ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের বাড়িতে আক্রমণ করে তাদের মেয়েকে জোরপূর্বক নিয়ে যায়, এই সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছে। তো এই অভিযোগটি আমরা পেয়েছি, অভিযোগটি আমরা তদন্ত করছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। এদিকে ঘটনার পর থেকে দুই মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। কুড়িগ্রামে প্রথমবার পেঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে। কৃষকরা বলছেন, বীজ উৎপাদনে জেলার আবহাওয়া অনুকূলে, কন্দ চাষের তুলনায় লাভও বেশি। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আগ্রহী হবেন অনেকেই। কুড়িগ্রামের রাজারহাটের ছাটমাথাই গ্রামের 55 শতক জমিতে প্রথমবারের মতো পলিক্রস জাতের পেঁয়াজের বীজ চাষ হয়েছে। গত কয়েক বছরের লোকসানের পর এবার বীজ উৎপাদনে ঝুঁকেছেন কৃষক রাসেল আহমেদ। শ্রমিক, কীটনাশক, সার সহ সব মিলিয়ে ব্যয় হয়েছে 2 লাখ টাকা। গত ডিসেম্বরে রোপণ করা ফসল এপ্রিলের মাঝামাঝিতে উত্তোলন করা যাবে। প্রায় 200 কেজি পেঁয়াজের বীজ বাজারজাতের আশা কৃষকের, যার বাজার মূল্য প্রায় 3.5 লাখ টাকা। আশা করতেছি যে এখানে হয়তোবা বীজ আমরা 150 থেকে 200 কেজি পাবো, যার বাজার মূল্য 3 থেকে 3.5 লক্ষ টাকা। যদি এর ভালো হয় তাহলে আগামীতে আবার আমরা উৎপাদন করব। আশাবাদী যে মোটামুটি একটু ভালো মনে হয় ফলন হইতে পারে। এই ফুলটা থেকে এটাকে নাড়াচাড়া করতে হয়, এটা এরকম নাড়াচাড়া করলে এই যে এমন সাইজ হয় সুন্দর, মানে এখানে ফুল থেকে এমন একটা বীজ হবে, বীজ থেকে এখানে ফল ধরবে। কৃষকরা বলছেন, মশলা জাতীয় ফসলটির কন্দ চাষের তুলনায় বীজ উৎপাদনে লাভ বেশি। স্থানীয়ভাবে মানসম্মত বীজ উৎপাদন করে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে কাজ করছে কৃষকরা।
পিএস বীজ চাষটা কুড়িগ্রামে আগে হয় নাই, কারণ আমাদের এইদিকে মানুষ জানতোও না তেমন। কিন্তু আর কুড়িগ্রামে এখন তাপমাত্রাটা অনেক বাড়ি গেছে আর বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে। বীজ যদি পাওয়া যায় বা কোনো একটা সহযোগিতা করা পাওয়া যায় তাহলে অনেক কৃষক পেঁয়াজ আবাদ করবে। দেশের পেঁয়াজ দেশেতে চলাবো, বিদেশের পেঁয়াজ আর নেবো না। জেলার আবহাওয়া পেঁয়াজ উৎপাদনের জন্য বেশ উপযোগী, তাই উৎপাদনে আগ্রহীদের সার্বিক সহায়তা ও কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এটা একটি লাভজনক একটি উৎপাদন ব্যবস্থাপনা এবং উদ্যোগী কৃষক যদি পেঁয়াজ বীজ উৎপাদন করতে চায় সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ তাদেরকে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিতে প্রস্তুত আছি। দরিদ্রপীড়িত এই জেলায় পেঁয়াজ বীজের বাগানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গড়ে দৈনিক 10 থেকে 12 জন নারী পুরুষ শ্রম দিচ্ছেন জমিতে, মজুরি পাচ্ছেন 300 থেকে 600 টাকা করে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রংপুরের গঙ্গাচড়ায় দুটি গ্রামের 5 শতাধিক ঘরবাড়ির টিনের চালে বড় বড় ফুটো হয়ে বিবর্ণ। শুক্রবারের শিলাবৃষ্টিতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এসব মানুষ কাটাচ্ছেন নির্ঘুম রাত। সরকার বা বেসরকারিভাবে কেউই তাদের সহযোগিতায় এগিয়ে যায়নি। দেখলেই মনে হবে যেন আকাশের সহস্র তারকা, কিন্তু এগুলো তারকা নয়। শিলাবৃষ্টিতে ঘরের ছাউনির টিনে সহস্র ছোট বড় ফুটোর বিবর্ণতা। এই অবস্থা গঙ্গাচড়ার কোলকুন্দ ইউনিয়নের বিনবিনিয়া এবং মটুকপুর গ্রামের। আবুলিয়া হাট সংলগ্ন জান্নাতীদের 5টি ঘরের সবকটি হয়ে গেছে ফুটো। খাটের ওপর পলিথিন দিয়ে কোনো মতে রাতে থাকার বন্দোবস্ত করার চেষ্টা তার। পাশের বাড়ির গৃহবধূ আফরোজার 2টি ঘরের টিন ফুটো হয়ে থাকার অনুপযোগী। আনিসুর রহমানের থাকার ঘরটির একটি টিনও বাকি নেই ফুটো হওয়ার। একই অবস্থা নজরুল ইসলামেরও। শিলাবৃষ্টির সময় কোনো মতো জীবন বাঁচালেও 3 দিন থেকে নির্ঘুম রাত কাটছে তাদের। অনেকেই টিনের চালের ওপরে দিয়েছেন পলিথিন। এখন আমাদের হলো ঘর ভাইয়া 5টা, তো এখানে আমরা যদি মনে করেন একটা ঘরে এরকম হয়েছে যে ভাবছি যে আরেকটা ঘরে যা স্থায়ী নেবো, কিন্তু বাকি যেগুলো ঘরে গেছি সবগুলো ঘরে সেম অবস্থা, মানে ঘুমানোর মতো বা দাঁড়ায় থাকার মতো একটুও জায়গা নেই। ঘর দুয়ার ধরি আমরা কান্দি মরি, কারো আমার দেখা পাইনি। আর যে ঘরটা থাকবো তারও তো উপায় নেই। ছিদ্র এমন ভাবে হয়েছে যে কোথাও যে নুখেবো, নুখের মতো কোনো স্থায়ী নেই। শুক্রবার রাতে বৃষ্টির সাথে শিল পড়েছে অন্তত আধা ঘন্টা ধরে, সাথে ঝড়ো হাওয়াও। ওই এলাকার আমিরুন্নিসার থাকার ঘরটিও উড়ে গেছে। মাহিদা খাতুন ঘরের টিন নষ্ট হওয়ায় গোয়াল ঘরে থাকছেন। একই অবস্থা ওই এলাকার অসংখ্য পরিবারের। রাতে থাকার জন্য এখন পলিথিনের ওপরই ভরসা। শিল হয়েছে, শিল হওয়ার পর শিলটা একটু কমার পর এমনভাবে বাতাস আসলো, ঘরটার মনে করেন যে টিন উঠে গেছে। 250 টাকার পলিথিন 300 টাকা দিয়ে কিনে আনি মার ঘরে একটু লাগাইলাম, তাও অর্ধেকটা লাগাইছি আর অর্ধেকটা পারিনি। ঘটনার 3 দিন পার হলেও ভুক্তভোগীদের খোঁজ নেয়নি কেউ। স্থানীয় মেম্বারের পা পড়েনি ওই এলাকায়। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অন্তত রাতে ঘুমানোর বন্দোবস্ত করার দাবি তাদের। এর স্যার কি মেম্বার চেয়ারম্যান তো দেখেও না, কেউ আসেও না। ওই অবস্থায় এখনো আছে। মেম্বার চেয়ারম্যান তো আমাদের কোনো তদন্ত করেও নেই, দেখেও নেই। ভাল ফুটকি দি করি বাবা, নিজের দেহাটায় বাঁচপান না পাই আর টাকা পাইছে না হলে কি দি ভাল করি। স্থানীয় কিছু গণ্যমান্য মানুষ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ প্রশাসন ও এমপির কাছে পাঠিয়েছে। স্থানীয় মেম্বার ঘটনাস্থলে না গেলেও 350 পরিবার ক্ষতিগ্রস্ত বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবার। ঘরগুলো মেরামতে যদি কিছু টিন দিত তাহলে অন্তত এই লোকগুলো একটু স্বস্তিতে ঘুমাইতে পারতো। সবাই তো পিএর সাথে কথা হয়েছে, পিএর হিসাবে প্রতিনিধি পাঠাচ্ছ, আমি এলাকা ঘোরার পরে একটা মোটামুটি তালিকা পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে কিন্তু প্রায় 700-এরও অধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম তথ্য আছে, যেটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের সব ধরনের সাপোর্ট আমাদের পক্ষে পাওয়া সম্ভব। তো আমরা যতটুকু পারি আমরা দেখবো। খাদ্য সহায়তা নয়, জরুরি ভিত্তিতে টিনের বন্দোবস্ত করা না হলে পরিবারগুলোর জীবন আরও অমানবিক হয়ে উঠবে বলে জানিয়েছেন এলাকাবাসী। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।